মানে 1.5 কোটি টাকার তোমার কাছাকাছি কর্পাস তৈরি হয়ে যায়, রিস্ককে তুমি কন্ট্রোল করতে পারবে। বলবো এখানে তোমার বেনিফিট রয়েছে এসআইপি করার, যেটা বাড়ির শখ রয়েছে বা হতে পারে তোমার একটা কার কেনার শখ রয়েছে, জাস্ট আরো 2 বছর বাড়িয়ে দাও, আরো 2 বছর বাড়ালে দেখো সেটা 1 কোটি বছরের বাড়তে থাকে। আজকে এই ভিডিওতে এসআইপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এসআইপি এক্স্যাক্টলি কি এবং কত টাকা এসআইপি তে করা উচিত এবং এসআইপির অ্যাকচুয়াল কিভাবে কাজ করে, এসআইপির অ্যাকচুয়াল বেনিফিট কি, এসআইপিতে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব যাতে কোনো রকম রিস্ক থাকবে না, যাতে তোমার টাকা সম্পূর্ণভাবে সিকিউর থাকবে। একই সাথে কত টাকা আমার ইনভেস্ট করা উচিত যাতে আমরা কোটি টাকার স্বপ্নে পৌঁছাতে পারি এবং কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত এবং তোমার মিনিমাল ইনভেস্টমেন্ট যেটা তোমাদের প্রত্যেককে করা উচিত তোমাদের ফিউচারের জন্য, গোলের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। এবং লামসাম এবং এসআইপির মধ্যে ডিফারেন্সটা কি এবং কখন এসআইপি করা উচিত এবং কখন লামসাম করা উচিত সেটাও বিস্তারিত বলবো। ও একই সাথে যে তোমাদের কোথায় মিউচুয়াল ফান্ড তো অনেক রয়েছে, এসআইপি কোথায় কোন মিউচুয়াল ফান্ডে করা উচিত সেটাও বিস্তারিত আলোচনা করব। সাথে তোমাদের লং টাইম মানে কত দিনের জন্য করা উচিত, এক্স্যাক্ট তোমার এজ অনুযায়ী কত সময়ে তোমার এই এসআইপি করা উচিত সেটাও বিস্তারিত বলবো এবং সাথে এটাও জানাবো যে কোন সময়ের জন্য কোন এসআইপি করা উচিত না সেটাও বিস্তারিত বলবো। সাথে তোমাদের কি এই এসআইপি করলে তোমার বেনিফিট থাকবে, যেটা মিউচুয়াল ফান্ড বা ব্যাংকে বা অন্য কিছু করলে যে বেনিফিটগুলো তোমরা পাবে না। এবং এছাড়াও এই মানে এসআইপি নিয়ে ইনডেপথ A to Z বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই এই ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখো যাতে ছোট অ্যামাউন্ট জমিয়ে কোটি টাকার নিজের নেটওয়ার্ক যারা বিল্ড করতে চাও খুব কম সময়, ইনকাম করে না ইনভেস্ট করে করা সম্ভব, হ্যাঁ এই এসআইপির মাধ্যমে। এক করে পুরোটা এক্সপ্লেন করব। প্রথমেই বলে রাখি এসআইপি কি, তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এখানে তোমরা ফাইন্যান্স রিলেটেড শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি যে হোয়াট ইজ এসআইপি। তো অনেকেই ভাবে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি মানে রিস্ক। দেখো এসআইপি কোনো মিউচুয়াল ফান্ড বা একটা কিছু না, এসআইপি হচ্ছে একটা সিস্টেম। এসআইপি হচ্ছে টাকা জমানোর একটা সিস্টেম। আগেকার দিনে কি হতো, আমাদের একটা এরকম ঘট থাকতো, এই ঘটের মধ্যে আমরা কেউ 5 টাকা কেউ 10 টাকা এরকমভাবে আমরা প্রত্যেক দিন জমাতাম এবং অনেক টাকা যখন জমে যেত তখন ওটাকে ভেঙে আমরা বড় একটা কিছু করতাম। আমরা ছোটোবেলা দেখেছি, ঠাকুমা দাদুকে দেখেছি, এখনকার দিনে হয়তো ঘট অনেকে ইউজ করে না। তো এক্ষেত্রে এই যে ঘট ইউজ করতো সেটাও কিন্তু আগেকার দিনের এসআইপির হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা তুমি ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে বড় অ্যামাউন্টে যেতে পারো। এসআইপির পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে একটা সিস্টেমের মাধ্যমে তোমরা ইনভেস্ট করছো এবং পরবর্তীকালে খুব বেশি অ্যামাউন্ট একসাথে তোমরা দেখতে পাচ্ছ। কেউ যদি বলে যে তুমি 1 কোটি টাকা এখনই তোমাকে জমিয়ে দেখাও, তুমি 1 কোটি টাকা কিন্তু জমাতে পারবে না। কিন্তু তোমাকে যদি কেউ বলে না 500 টাকা করে বা 2000 টাকা করে প্রতি মাসে জমাও, দেখা যাবে কিছু বছর পর সেটা 1 কোটিতে পরিণত হচ্ছে, তাহলে কিন্তু তুমি বলবে আচ্ছা ঠিক আছে আমি 2000 টাকা এখন জমাতে পারো। আগেকার দিনেও সেম হতো, কিন্তু সেটা যেহেতু আমরা ঘটের মধ্যে জমাতাম সেখানে কম্পাউন্ড জুড়তো না, ব্যাপারটা একই, মেথডটা একই, কিন্তু এটা যেহেতু ঘটে আমরা জমাচ্ছি সেই কারণে কম্পাউন্ডটা আসছে না। আর এখন যদি আমরা এই এসআইপির পদ্ধতিটাই মিউচুয়াল ফান্ডে করি, মিউচুয়াল ফান্ডে যদি আমরা করি তাহলে এই এসআইপিটাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করলে এক তো ছোট অ্যামাউন্ট সেই আমার বড় কর্পাস হচ্ছে, দ্বিতীয়ত আমাদের এই মিউচুয়াল ফান্ডের যে কম্পাউন্ডের যে পাওয়ার সেটাও কাজে লাগছে। সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা বড় অ্যামাউন্টে ছোট অ্যামাউন্ট দিয়েও আমরা বড় অ্যামাউন্টে পৌঁছাতে পারো। আর শুধুমাত্র এটাই না, এর সাথে আমাদের একটা ভালো হ্যাবিট তৈরি হওয়া। আমাদের হাতে টাকা থাকলেই আমরা খরচা করে ফেলি, সেই কারণে একটা ভালো হ্যাবিট তৈরির জন্য কিন্তু এসআইপি খুব ইম্পর্টেন্ট। তো এসআইপি মানে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট পদ্ধতি
যার মাধ্যমে আমরা ছোট অ্যামাউন্ট জুড়ে জুড়ে এ বড় একটা অ্যামাউন্ট পেতে পারি। আর যেরকমভাবে আগেকার দিনের বললাম যে দাদু ঠাকুমারা আমাদের ঘটে পয়সা জমায়, এখনও অনেকে ইনফ্যাক্ট জমায়। তো এক্ষেত্রে এটাই হচ্ছে এসআইপি, এবং এটার মধ্যে যখন আমরা যে মিউচুয়াল ফান্ড জুড়ে দিচ্ছি তখন কম্পাউন্ড জুড়ে দিচ্ছি, তখন তার পাওয়ারটাই অন্যরকম হয়ে যায়। আমরা ওয়ারেন বাফে বলেছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের এই কম্পাউন্ড, ঠিক আছে? আর কম্পাউন্ডের পাওয়ার তোমাদের এখনই দেখাবো। তো এখানে একটা ভালো অ্যাভিট এবং এসআইপি হচ্ছে একটা পদ্ধতি আমাদের ইনভেস্ট করার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এসআইপি কিভাবে ওয়ার্ক করে। তো এক্ষেত্রে আমি যেটা বললাম, এখনকার দিনে এসআইপি মানেই সবাই মিউচুয়াল ফান্ডকে বোঝে, কারণ এসআইপিটা এই যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান যে পদ্ধতিটা এসআইপি, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সাথে জুড়ে গেছে। তো এই পদ্ধতিতে যদি আমরা মিউচুয়াল ফান্ডে নিবেশ করি, কারণ মিউচুয়াল ফান্ডে আমরা নিবেশ করার অনেক পদ্ধতি থাকে। তোমার কাছে আজকে 1 লাখ টাকা আছে, তুমি মিউচুয়াল ফান্ডে রাখতে পারো। এবার প্রত্যেকের কাছে তো 1 লাখ টাকা থাকে না। তো সেক্ষেত্রে একটা সহজ উপায়, এবং এটার শুধুমাত্র সহজ উপায় না, এছাড়াও অনেক বেনিফিটও আছে এসআইপি করার, যেটা একবারে টাকা রাখলে তুমি বেনিফিট পাবে না। কি কি বেনিফিট আছে সেটা বলবো, তার আগে বলে রাখি একটা কি হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। ধরো কেউ 500 টাকা করে থেকে শুরু করতে পারে, কেউ 1000 টাকা থেকে শুরু করতে পারে। আমরা কি হয়, ধরো তোমার স্যালারি হচ্ছে 10,000 টাকা, আমি ধরলাম 10,000 টাকা, হয়তো কারোর ক্ষেত্রে 20,000 হতে পারে, কারোর ক্ষেত্রে 25,000 হতে পারে, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম, কারোর ক্ষেত্রে 1 লাখ টাকা হতে পারে। আমি ছোটো অ্যামাউন্টই ধরলাম, এই 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে মাত্র তুমি যদি 300 টাকা বা 500 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার আর কোনো রকম অসুবিধা হবে না, তুমি ম্যানেজ করে নিতে পারবে। 1,000 টাকা মানে 10,000 টাকা দিয়ে তুমি চালাতে, সেখানে 9,000 টাকাও তুমি ম্যানেজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের হাতে টাকা থাকলেই খরচ হয়ে যায়, যার জন্য আমরা আগে বললাম যে ঘটের মধ্যে জমাতাম, সেম জিনিসটা আমরা কি হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন কোম্পানির যে স্টক আছে সেই স্টক কেনার জন্য কাজে লাগাবো, ছোট ছোট ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে আমরা কি করব, একটা ইউনিট বাই করব মিউচুয়াল ফান্ডের। এখানে একটা এক্সাম্পল নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা কোম্পানির নাম হচ্ছে ABC। এই ABC কোম্পানিতে তুমি প্রত্যেক মাসে 100 টাকা করে জমাচ্ছ। তো একটা স্টকের দাম, একখানা ইউনিটের দাম, ঠিক আছে, একখানা ইউনিটের দাম কোম্পানির 10 টাকা, ঠিক আছে। তুমি 100 টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করেছো, তার মানে 100 টাকায় কটা ইউনিট পাবে তুমি? এখানে 100 টাকায় কিন্তু 10টা ইউনিট তুমি পাচ্ছ, ঠিক আছে। 10টা ইউনিট তুমি পাচ্ছ, কটা? 10টা ইউনিট পাচ্ছ 100 টাকায়। তো এখানে ধরো 5 বছর পর তুমি এই ইউনিটগুলো বেচতে চাও, তখন তো আর 10 টাকা থাকবে না। আর 5 বছর পর ধরো এই যেটা 10 টাকা ছিল সেটা 50 টাকা হয়ে যাবে, এবং তোমার 10টা ইউনিট যেটা তুমি কিনে রেখেছিলে সেটার দাম কিন্তু এখানে 500 টাকা হয়ে যাবে। তাহলে তোমার এখানে তুমি দেখতে পাচ্ছ 100 টাকায় কিনেছিলে, এখানে 400 টাকা তোমার প্রফিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু এক হচ্ছে তুমি ছোট ছোট ইনভেস্টমেন্ট করছো, এবং সেটা দিনে দিনে কম্পাউন্ডের কারণে এবং স্টকের প্রাইস বাড়ার কারণে সেটা কিন্তু বেড়েও যায়। এক্ষেত্রে রিস্ক আছে, অনেকেই বলে, সেটাও কীভাবে ম্যানেজ করবে আমি তোমাদের এই ভিডিওতেই বলবো। তারপরে এখানে কিন্তু আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডের দ্বারা গ্রো করা হয়। এখানে বেনিফিটটা কি, এসআইপি করার বেনিফিটটা কি? তোমরা বলবে মিউচুয়াল ফান্ডেই আমাকে ইউনিট কিনতে হবে, তাহলে তো আমরা এসআইপি করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে 1 লাখ বা আমার কাছে 2 লাখ বা 50,000 বা 10,000 টাকা আছে, আমি একটা জায়গা থেকে ইউনিট কিনে নেবো, এসআইপি কেন করতে যাবে? ইউনিট কিনে রেখে দেবো, যখন দাম বাড়বে তখন বেচে দেবো। তো এখানে তোমার বেনিফিট রয়েছে এসআইপি করার, যেটা লাংসামে তোমরা পাবে না। কি বলে রাখি, দেখো আমরা প্রথম কথা হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট, 500 টাকা থেকে কোনো কোনো জায়গায় তোমরা 300 টাকা দিয়েও এখনও তোমরা এসআইপি করতে পারবে। কোনো কোনো এসআইপি রয়েছে, আমি বলছি ধরো কারোর স্যালারি রয়েছে তোমার হচ্ছে 15,000, ঠিক আছে, সে 1,000 টাকা দিয়ে শুরু করতে পারে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক মাসে 1,000 টাকা তার গায়ে লাগছে না, বা 500 টাকা প্রত্যেক মাসে, তোমার যেরকম ইচ্ছা, কেউ 5,000 টাকাও রাখতে পারে। এবং তোমার আরও বেনিফিট কি, তোমরা ধরো মিউচুয়াল ফান্ডে এসআইপির জায়গায়, ঠিক আছে, এসআইপির জায়গায় তোমরা ধরো ফিক্সড ডিপোজিট করছো বা আরডি করছো, ব্যাংকে করা যায়, সেক্ষেত্রে কি তোমার প্রত্যেক মাসে সেই অ্যামাউন্টটা দিতেই হবে। ধরো আজকে কোনো এমার্জেন্সি এসছে, মনে হচ্ছে যে না তুমি আজকে এই অ্যামাউন্টটা দিবে না, এই মাসে দিতে পারছো না, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাংকে তোমাকে যখন করবে আরডি, প্রত্যেক মাসে দিতেই হবে, নয়তো তোমার কাছ থেকে টাকা কেটে নেবে। এখানে কোনো ব্যাটার না। এসআইপি মানে তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তোমার যখন ইচ্ছে তুমি রাখো,
প্রত্যেক মাসে রাখতে পারো, প্রত্যেক সপ্তাহে রাখতে পারো, কোনো মাসে হয়তো তোমার কাছে টাকা নেই, তুমি টাকা নাও রাখতে পারো। এবং সবথেকে বড় যেটা বেনিফিট, ধরো তুমি স্টকের প্রাইস তো এরকম আপ ডাউন করে, স্টকের প্রাইস এরকম আপ ডাউন করে, এরকমভাবে ওঠে, ঠিক আছে। ধরো তুমি এই জায়গাটায়, তো এখানে কি হয়, ধরো এই যে এখানে প্রত্যেক দিন স্টকের প্রাইস আপ ডাউন করে, প্রত্যেক মাসে আপ ডাউন করতে পারে, সেটা মার্কেট কীরকম রয়েছে, স্টক মার্কেট শেয়ার মার্কেট কী রয়েছে তার উপর নির্ভর করে। সেটা ইন্ডেক্স হোক বা যে কোনো ফান্ডই হোক না কেন, ও মিউচুয়াল ফান্ডই হোক না কেন। তো সেক্ষেত্রে কী হবে, তুমি এখানে কোনো সময় এখানে ইনভেস্ট করবে এসআইপিতে, প্রত্যেক মাসে ইনভেস্ট করছো, কোনো সময় ওপরে ইনভেস্ট করছো, বেশি দাম দিয়ে কিনছো স্টক, কোনো সময় কম দাম দিয়ে কিনছো, সেক্ষেত্রে কি অ্যাভারেজ হচ্ছে, তোমার রিস্ক কমছে। আর যদি ওয়ান টাইম তুমি ইনভেস্ট করো, এখন মার্কেটে ধরো হাই প্রাইস রয়েছে, তুমি তখন ইনভেস্ট করলে পরবর্তীকালে কি হচ্ছে, তোমার মার্কেট সম্বন্ধে জ্ঞান নেই, পরবর্তীকালে যখন তুলতে যাচ্ছ তখন দেখছো তোমার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা খুব একটা বাড়েনি। তো এইটা কিন্তু এসআইপির ক্ষেত্রে ঘটে না। এসআইপির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তুমি ইনভেস্টমেন্ট করছো, সেক্ষেত্রে তোমার রিস্কটা অনেকটাই কমে যায় এবং লং টাইমের ক্ষেত্রে রিস্ক নেই বললেই তোমাদের চলে। যদিও ডিপেন্ড করে কোথায় তুমি এসআইপি করছো, কোন মিউচুয়াল ফান্ডে। আমি যদিও বলবো কোন কোন মিউচুয়াল ফান্ডে তুমি এসআইপি করলে তোমার কোনো রকম রিস্ক সেরকম থাকবে না, রিস্ককে তুমি কন্ট্রোল করতে পারবে বলবো। তারপরে এখানে বলে রাখি তোমার কত টাকা ইনভেস্ট করা উচিত। তো অনেকেই জিজ্ঞাসা করে যে আমি 10,000 ইনকাম করি, কাউর স্যালারি হচ্ছে 50,000, কাউর 1 লাখ, কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত। দেখো মিনিমাম তোমার স্যালারি 10%, তুমি যা ইনকাম করছো তার 10% কিন্তু নিজের ফিউচারের জন্য এসআইপি করা উচিত বলে এই বর্তমান সময়ে আমার মনে হয়। মিনিমাম 10% কিন্তু তোমার ইনকামের করাই উচিত। তো এক্ষেত্রে যদি তোমার ইনকাম 10,000 টাকা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 1,000 টাকার এসআইপি তোমার করা উচিত। এক্ষেত্রে ধরো তোমার স্যালারি 50,000 টাকা, ঠিক আছে, 50,000 টাকা স্যালারি যখন আসলো তখন ওই 50,000 সরাসরি খরচ হয়ে যায়। তোমরাও দেখো এমনকি কেউ এরকম রয়েছে ধরো 20,000 বা 15,000 ইনকাম করে, মাসে সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়। তার 10% যদি আমি আগের থেকে সরিয়ে দিই, অটোমেটিক আমার ব্যাংক থেকে কেটে নেয়, বা আমি এসআইপি করে দিই, এসআইপিতে দিয়ে দিই, আমার মাথায় থাকে যে আমাকে এখানে 5,000 বা 1,000 টাকা বা 500 টাকা মাসে দিতে হবে, তাহলে কিন্তু আমার খুব একটা এফেক্ট পড়বে না। ভাবো না তোমার 10,000 টাকা স্যালারি, তুমি 1,000 টাকা আগের থেকে সরিয়ে নিলে, তুমি 10,000 টাকায় যা করতে 9,000 টাকাও কিন্তু তুমি ঠিকঠাক একই রকম চালিয়ে নিতে পারবে 1,000 টাকা কম হলেও। তো সেই 1,000 টাকা কিন্তু তোমার সেভিংস হচ্ছে। একই রকমভাবে কারণ 50,000 টাকা স্যালারি, তার 10% যদি ধরি তাহলে 5,000 টাকা মাসে কিন্তু সে 50,000 টাকাও যে এনজয়মেন্ট করতো, সে 45,000 টাকাও মোটামুটি সেরকমই এনজয়মেন্ট করতে পারবে, সাথে 5,000 টাকা তার এক্সট্রা থেকে যাবে। তো এরকম তোমার স্যালারির ওপর ডিপেন্ড করছে, এতটাই করতে হবে এর কোনো মানে নেই। কেউ ধরো 5,000 ইনকাম করে, সেক্ষেত্রে সে 500 টাকা দিয়ে শুরু করতে পারে। মিনিমাম যেটা বলে যে জেনারেলি একটা রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী 20 থেকে 30%, মানে আমি বললাম একদম মিনিমাম 10% তো করা উচিত। তুমি যা ইনকাম করো, সেটা স্যালারি হোক বা বিজনেস হোক, যা ইনকাম হয়, যা প্রফিট হয় বা যা স্যালারি আসে, তার 20 থেকে 30% কিন্তু তোমার ইনভেস্ট করা উচিত। 20% ইনভেস্ট করা বা 30% হলে তো খুব ভালো ইনভেস্ট করা, আর বাদ বাকি এই 70% থেকে 80% তোমার খরচ করা ঠিক আছে। কিন্তু 10 থেকে 20%, কিন্তু যদি 20% ইনভেস্ট করো সেক্ষেত্রে কিন্তু ভালো ইনভেস্ট। এক্ষেত্রে তোমার স্যালারির উপর ডিপেন্ড করছে তোমার 20% কত হচ্ছে, সেই অ্যামাউন্টটা তুমি ইনভেস্ট করতে পারো এসআইপির জন্য। এবার এক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে তুমি কত টাকা ইনভেস্ট করবে, সেটা তোমার গোলের ওপর ডিপেন্ড করছে। ধরো তুমি একটা ভালো বাড়ি কিনতে চাও, ভালো বাড়ি করতে চাও বিরাট বড়, তোমার ফিউচার গোল কি? একটা মানুষের ফিউচার গোল থাকা উচিত। তুমি রিটায়ারমেন্ট প্ল্যান দেখছো না, তুমি একটা সুন্দর বাড়ি তৈরি করতে চাইছো ফিউচারে, বা একটা তোমার ড্রিম কার রয়েছে, ধরো সেই কারটা নিতে চাইছো যে এত অ্যামাউন্ট অ্যাচিভ করলে আমি এই কারটা নেব। সো সেটা হতে পারে তোমার বাড়ির শখ রয়েছে, বা হতে পারে তোমার একটা কার কেনার শখ রয়েছে, বা হতে পারে তোমার মানে যারা একটু এজেড রয়েছে, সন্তান রয়েছে তার এডুকেশনের জন্য, বা যে কোনো প্ল্যান করতে পারো। সেক্ষেত্রে তোমার ধরো তুমি বাড়ি করতে চাইছো 1 কোটি টাকার, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে টার্গেট নিতে হবে যে এত সময়ের মধ্যে আমি কত টাকা ইনভেস্ট করব। যদি 2,000 টাকা বা 5,000 টাকা করে ইনভেস্ট করি, তাহলে 15 বছর পর আমি 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করব। এই রকম একটা তোমাকে মাথায় প্ল্যানিং করতে হবে তোমার নিডের অ্যাকর্ডিং, তোমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী তুমি এখানে এসআইপি করতে পারো। এক্ষেত্রে
তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই ভাবে ইনভেস্ট তো করবো, কত টাকা পেতে পারি। তো এক্ষেত্রে এখানে আমি একটা এসআইপি ক্যালকুলেটর খুলেছি, তোমাদের দেখাচ্ছি। আমি ধরে নিলাম বেশি না, মাসে 5,000 টাকা তুমি ইনভেস্ট করছো। কি মাসে 5,000 টাকা, মাসে 5,000 টাকা ইনভেস্ট করছো, এবং তোমার এক্সপেক্টেড রিটার্ন যে আমি 12% রিটার্ন পাবো। তোমরা অনেকেই বলতে পারো যে 12% রিটার্ন, আমাদের তো ব্যাংকে 12% দেয় না। ব্যাংকে দেয় না, কিন্তু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন এরকম জায়গা আছে যেখানে চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য যদি তুমি করো তাহলে 12% রিটার্ন তুমি পাবেই পাবে। সেক্ষেত্রে 18% অনেকে পায় যারা খুব বেশি সুন্দর করে তাদের পোর্টফোলিওটাকে ম্যানেজ করে, বা কেউ 15% পাওয়াও সম্ভব, 20% পাওয়াও সম্ভব। কিন্তু আমি সবথেকে কম ধরলাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, এসআইপির ক্ষেত্রে 12% ধরলাম। আমি ধরলাম এটা 10 বছরের জন্য তুমি ইনভেস্ট করতে যাও, দেখো 6 লাখ টাকা তুমি জমিয়েছো, এক্সট্রা তুমি পাচ্ছ 5,20,000 টাকা। তো এক্ষেত্রে টোটাল 11 লাখ টাকা কিন্তু তোমার জমছে 10 বছরে, তোমার 10 বছরে। এবার ধরো এখানে কেউ চেয়েছে না 10 বছর না, আমি 20 বছরের জন্য নেব, 20 বছর, যারা ইয়ং এজ রয়েছে 20 বছরের জন্য। তাহলে দেখো এখানে কিন্তু রয়েছে তুমি 12 লাখ টাকা জমাচ্ছ, আর 33 লাখ টাকা এক্সট্রা তুমি ইন্টারেস্ট পাচ্ছ, টোটাল 45 লাখ টাকা কিন্তু তোমার কর্পাস হচ্ছে। এবার এখানে যে 12% আমি ধরেছি, এই 12%টা মিনিমাম ধরেছি। কারোর ক্ষেত্রে যদি ঠিকঠাক করো আমি বলে দেবো কোন এসআইপি কত রিটার্ন দিয়েছে, বেস এসআইপিকে আমি তোমাদের বলছি। তো এক্ষেত্রে জাস্ট এখানে 15% যেটা সম্ভব, 15% যদি হয় তাহলে দেখতে পাচ্ছ 66 লাখ তোমার হয়ে যাচ্ছে। এবার তুমি জাস্ট 5 বছর বাড়িয়ে দাও, দেখো লং টাইমের ক্ষেত্রে কি হয়, 5 বছর 66 লাখ দেখলে 5 বছর আমি বাড়িয়ে দিলাম। 5 বছরে দেখো এখানে প্রায় 1.3 করোড়, মানে 1,40,00,000-এর কাছাকাছি কিন্তু তোমার অ্যামাউন্ট এসে গেছে, মাত্র 5 বছর বাড়িয়েছি। এবার যদি কেউ মনে করে যে না আমি আরও বেশি অ্যামাউন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে তাড়াতাড়ি চাই, সেক্ষেত্রে অ্যামাউন্ট তার বাড়াতে হবে, ঠিক আছে। 10,000 টাকা করবে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ প্রায় 3 কোটি টাকা, 2,75,00,000 টাকা। তো এখানে শুধু এই অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটা আরও বাড়বে, মানে তুমি 5,000 করেও এই অ্যামাউন্টে যেতে পারো, যাওয়া সম্ভব। 5,000 তুমি ইনভেস্ট করছো, এখানে হচ্ছে তো 1,37,00,000, কিন্তু সেটা 3 কোটিও যেতে পারো। কিভাবে দেখো, আজকে তোমার যে ইনকাম আমি বলেছি 10% দেবে, এখন তুমি মাসে 5,000 টাকা করে বা 2,000 টাকা করে দিচ্ছ বা 1,000 টাকা করে দিচ্ছ, কিন্তু তোমার ইনকাম তো দিনে দিনে বাড়বে, তুমি যাই কাজ করো না কেন। কারণ আজ থেকে, এখানে 10 বছরের কথা বলছি, আজ থেকে 10 বছর আগে একজন দিনমজুরও যা ইনকাম করতো সেই অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গেছে। আগে হয়তো 500 টাকা ছিল ডেলি লেবার, এখন 1,000-1,200 হয়ে গেছে। তো প্রত্যেক দিনে দিনে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে, ঠিক আছে। মানে তোমার যে স্যালারি, তোমার স্যালারি কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে তোমাকে এসআইপি করতে হবে, স্টেপ আপ এসআইপি করতে হবে, মিনিমাম 10% প্রত্যেক বছর করে তুমি যদি বাড়াও, ঠিক আছে। এখানে দেখো আমি 5,000 করেই ধরেছি, 5,000 অ্যামাউন্টই রয়েছে। এখানে আমি সেম যেখানে আমি 25 বছর ধরেছিলাম 25 বছরই ধরছি, এখানে 25 বছর এবং তোমার অ্যানুয়াল স্টেপ আপ, মানে প্রত্যেক বছর 10% করে তুমি অ্যামাউন্ট বাড়াচ্ছ। সেক্ষেত্রে তোমার এক্সপেক্টেড রিটার্ন, আমি এখানে রিটার্ন ধরে নিচ্ছি, রিটার্ন ধরছি 15%। তো 15% আমি এখানে ধরে নিয়েছি। তো এক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, তো এখানে যদি দেখি আমরা টোটাল ইনভেস্ট করেছি কিন্তু মাত্র 60 লাখ টাকা, কিন্তু আমরা রিটার্ন পেয়েছি 2,70,00,000, মানে টোটাল যদি অ্যামাউন্ট দেখি 3,30,00,000 টাকা। কিন্তু ছোট্ট একটা বুদ্ধি যদি তুমি প্রয়োগ করো, যে 10% স্টেপ আপ করে দাও, সেক্ষেত্রে 5,000 টাকার অ্যামাউন্ট দিয়ে শুরু করেই কিন্তু তুমি প্রায় এখানে দেখতে পাচ্ছ 3,30,00,000 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারো। এক্ষেত্রে 25 বছরের জায়গায় তোমার ধরো মনে হচ্ছে না আমি একটু আগে পেতে চাই, 20 বছর, তোমার এজের অ্যাকর্ডিং তুমি দেখবে, সেক্ষেত্রে তোমার দেখো 5,000 টাকা থেকেই এখানে কিন্তু 1,30,00,000 টাকা মোটামুটি হয়ে গেছে, মানে 1.5 কোটি টাকা তোমার কাছাকাছি কর্পাস তৈরি হয়ে যাবে 20 বছরেই, মানে 20-21 বছর, মানে যত টাইমিং বাড়াবে। দেখো এখানে 1.5 কোটি টাকা, টাইমিংয়ের খেলা দেখো, 20 বছর ধরে তোমার হলো 1.5 কোটি, জাস্ট এখানে 5টা বছর তুমি বাড়িয়ে দিচ্ছ, দেখো 5টা বছর তুমি বাড়িয়ে দিচ্ছ, 5টা বছর বাড়িয়ে দিয়ে দেখো সেটা ডবল হয়ে গেছে, ডবলের বেশি হয়ে যাচ্ছে। জাস্ট আরও 2 বছর বাড়িয়ে দাও, আরও 2 বছর বাড়ালে দেখো সেটা 1 কোটি বছরে বাড়তে থাকবে। 28 বছরে দেখো আরও 2 কোটি বেড়ে গেছে। এরকমভাবে টাইমের খেলা, এটা টাইম যত তুমি দেবে সেই অনুযায়ী কিন্তু অত বেশি বাড়বে। তো এটাও তোমার এজের ওপর সমস্তটা ডিপেন্ড করছে। বাদ বাকিতে আসছি, এখন মেন জিনিসে চলে যাই, আরও জিনিস আমাদের জানতে হবে এখানে। তো তোমার গোলের অ্যাকর্ডিং তুমি কিন্তু এসআইপি করবে, তুমি করতে পারো 500 টাকা থেকে
50,000 60,000 তোমার যা ইচ্ছে, তোমার ইনকাম যত আছে তার 10% মিনিমাম, এবং যদি পারো এক্সট্রা হাতে থাকে সেক্ষেত্রে এক্সট্রা তুমি দেবে, সেক্ষেত্রে তোমারই ভবিষ্যতের একটা কর্পাস কিন্তু হবে। এবারে এসআইপি কত ধরনের হয়ে থাকে, কোথায় দেখো এসআইপি কিন্তু বা মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইকুইডিটি মিউচুয়াল ফান্ড, তারপরে দ্বিতীয় হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড, আর চতুর্থ হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এই মূলত 4 টাইপই থাকে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, সেক্টর ওয়াইজ ফান্ড রয়েছে, ট্যাক্স সেভিং ফান্ড রয়েছে। তো ওগুলো আমি বললামই না। জেনারেলি যেখানে খুব বেশি রিস্ক নেই সেক্ষেত্রে যদি বলি রাখি ইকুইটি, যেটা আমি প্রেফার করি যে ইকুইটি মিউচুয়াল ফান্ড তোমরা করতে পারো। দ্বিতীয় হচ্ছে ডেপ্ট। দেখো ডেপ্ট মিউচুয়াল ফান্ড না করাই ভালো, কারণ ব্যাংকে যে এফডি রয়েছে সেই এফডির মতনই তোমরা রিটার্ন পাবে, 8-10%-এর বেশি দেওয়া হয় না, 8% 9% তোমার রিটার্ন পাবে। তো এটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো। হাইব্রিড তোমরা করতে পারো, মোটামুটি একটু বেটার এর থেকে, এবং যেটা সবথেকে সিকিউর এবং ভালো সেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এক্ষেত্রে ইন্ডেক্স যদি বলি সেটা বলে এক হচ্ছে নিফটি 50, নিফটি আমাদের ইন্ডেক্স। দ্বিতীয় হচ্ছে তোমরা শুনেছো সেন্সেক্স। তো নিফটি এবং সেন্সেক্স, নিফটি 50 মানে দেশের টপ মোস্ট যে 50টা কোম্পানি আছে সেই 50টি কোম্পানিতে তোমার টাকা ইনভেস্ট হবে। সেক্ষেত্রে তোমার রিস্ক নেই বললেই চলে, কারণ কোনো কোম্পানি ডাউন হবে, এমন হতে পারে না 50টা বড় বড় কোম্পানি সব বন্ধ হয়ে গেছে দেশে, তাহলে দেশের ইকোনমিই কমে যাবে। তো এটা বাস্তবে সম্ভব নয়। তো সেক্ষেত্রে সেফ তোমার নিফটি 50। আর দ্বিতীয় হচ্ছে সেন্সেক্স 30, আমরা বলি টপ যে 30 কোম্পানি আছে সেই টপ 30 কোম্পানিতে তোমার আর টাকাটা ইনভেস্ট হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই সেফ, এবং সেক্ষেত্রে আমি বলবো এই দুটোকেই বেশি গুরুত্ব দেবে। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, এই দুটোকে খুব বেশি জোর দেবে। এরপরে বলবো যে ডিফারেন্টটা কি, মানে অ্যাকচুয়াল আমাদের লংসাম না করে এসআইপি করা উচিত কেন, আর কখন এসআইপি লাংসাম করা উচিত। দেখো লাংসাম এসআইপি আমাদের মানে যারা স্যালারি পাচ্ছে তাদের জন্য কিন্তু ভালো, আর যারা বিজনেস করছে, বড় বড় বিজনেস করছে, মানে ধরো 1 বছরে একবার ইনকাম আসছে, তাদের ক্ষেত্রে এসআইপি করাটা প্রবলেম হয়। বিজনেসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে লামসাম ভালো। কিন্তু এসআইপি যে কোনো সময়, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক কোয়ার্টারলি বা তুমি উইকলি যে কোনোভাবে এসআইপি করতে পারো। কিন্তু লাংসাম যখন করবে তখন মার্কেট রিসার্চ তোমার দরকার। এসআইপির ক্ষেত্রে একটা নর্মাল ব্যক্তিও ও মাসে মাসে রাখছে, কোনো সময় বাড়ছে, কোনো সময় স্টকের প্রাইস কমছে, সেক্ষেত্রে রিস্ক থাকছে না। কিন্তু লাংসাম করতে গেলে কিন্তু রিস্ক তোমার থাকছে। সেক্ষেত্রে তোমাকে অ্যানালাইজ করতে হবে মার্কেট, এবং দেখতে হবে কম্পারেটিভলি যে কোন সময় প্রাইস কম রয়েছে সেই সময় আমি কিনবো। তোমাকে মার্কেটকে অ্যানালাইজ করতে হবে। তার জন্য হচ্ছে তোমার লামসাম কখন করা দরকার, যখন মার্কেট খুব ক্রাশ চলছে, মার্কেটের প্রাইস খুব কম, তখন বেশি করে কিনে রাখা ভালো। কিন্তু এমনি জেনুইন সময় তুমি যদি না বুঝে কেন লামসাম করো সেক্ষেত্রে সমস্যা হবে। সেই কারণে তুমি যদি সেরকমভাবে না বোঝো, তোমার যদি সেরকমভাবে শেয়ার মার্কেট সম্বন্ধে বা স্টক সম্বন্ধে আইডিয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই এসআইপি তোমার জন্য ভালো, যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্ত থেকে তুমি শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু প্রত্যেক মাসে ইনভেস্ট হচ্ছে, অ্যাভারেজ হয়ে যাবে। কিন্তু লামসামের ক্ষেত্রে তোমাকে একজন বুদ্ধিমান ইনভেস্টর হিসাবে লামসাম করতে গেলে দেখতে হবে আগে মার্কেট কখন ডাউন রয়েছে। যে সময় ডাউন রয়েছে, যে সময় মার্কেট ডুবে রয়েছে, সেই সময় লামসাম ইনভেস্ট করা উচিত। ঠিক আছে, এরপরে তোমাদের যে কত বছরের জন্য করা উচিত। আমি বললাম কেউ 20 বছর করতে পারো তোমার অ্যাকর্ডিং, 10 বছর করতে পারো, আবার কেউ 1 বছরের জন্য করতে পারো, আবার কেউ 2 বছরের জন্য করতে পারো, কেউ চাইলে অনেক বেশি আটজন টাইমের জন্য করতে পারো। তো অ্যাকচুয়ালি কত সময়ের জন্য আমাদের এসআইপি করা উচিত। তো এক্ষেত্রে বলে রাখি যে মিনিমাম চেষ্টা করবে 3 বছর থেকে 5 বছর, এর কমে এসআইপি তুমি করতে এসো না, সেক্ষেত্রে তোমার কিন্তু নেগেটিভ রিটার্নও হতে পারে। ঠিক আছে, এসআইপি মার্কেট টু রিস্ক তখনই যখন তুমি অ্যামাউন্টটা দেখছো যে আজকে দেখলে আমি 100 টাকা রেখেছি, পরের দিন দেখলে 100 টাকাটা তো 90 টাকা হয়ে গেছে, বললে না এসআইপি তো ঠিকঠাক না, এসআইপিকে আমরা বন্ধ করে দিই।
করে দিলে, আর সব তোমার লাইফের সব থেকে বড় বোকামি হলো। কারণ ছোট টাইমের জন্য আপ ডাউন হতেই পারে, এটা শেয়ার মার্কেট, এটা তুমি দেখতে পাচ্ছ বলে মনে হচ্ছে। ব্যাংকও কিন্তু তুমি যে টাকাটা এফডিতে রাখছো বা ব্যাংকে দিচ্ছ, ব্যাংক কিন্তু এই শেয়ার মার্কেটেই টাকাটা লাগাচ্ছে। ব্যাংক কোথায় টাকাটা তোমাকে কোথা দিয়ে ইন্টারেস্টটা দিচ্ছে? শেয়ার মার্কেটেই একজন ফান্ড ম্যানেজার শেয়ার মার্কেটেই টাকাটা লাগাচ্ছে, সেখান থেকেই ব্যাংক তোমাকে টাকাটা দিচ্ছে। এটুকু তো মাথায় বুদ্ধি থাকা উচিত। তো সেক্ষেত্রে শেয়ার মার্কেট খারাপ না, কিন্তু লং এসআইপি খারাপ না, কিন্তু শর্ট টাইমের জন্য খারাপ হতেই পারে। শর্ট টাইমে মার্কেট কীরকমভাবে রিয়াক্ট করছে তার উপর তোমার নেগেটিভ রিটার্নও হতে পারে, রিস্ক হতে পারে। সেই কারণে মিনিমাম তোমাকে 5 বছরের এসআইপি প্ল্যান করেই করতে হবে, যে 5 বছরের আগে একে হাত লাগাবো না। খুব বেশি দরকার না হলে তুলতে পারো অবশ্যই। তারপরে বেস্ট রিটার্ন যদি পেতে চাও তাহলে 10 থেকে 15 বছর তোমাকে ওয়েট করতে হবে। ভালো রিটার্ন যদি পেতে চাও তাহলে 10 থেকে 15 বছর ওয়েট করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা ভালো যে একটা মানে গাছকে তৈরি হতে গেলে যে সময়টুকু দেওয়া দরকার সেই সময়টুকু তোমাকে দিতেই হবে। সেক্ষেত্রে তোমার যে কর্পাস, তোমার যে নেটওয়ার্ক, সেটাকে বাড়ানোর জন্য ছোট ছোট অ্যামাউন্ট যে দিচ্ছ সেটাকে বাড়ার জন্য ও সেটাকে কম্পাউন্ড হওয়ার জন্য কিন্তু তোমাকে মিনিমাম 10 থেকে 15 ইয়ার্স দিতে হবে। তাহলে কি, এবং যত লং টাইম যাবে, তোমাদের দেখালাম যে যেই 25 বছরের পর 26 বছর করছে 1 কোটি করে বেড়ে যাচ্ছে। তো এরকমই যখন তুমি 20 বছরের পর হবে, দেখবে বছরে বছরে কি পরিমাণ টাকা বাড়ে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি রাখছো 5,000 টাকা, কিন্তু বাড়ছে ধরো 5 লাখ 10 লাখ বেড়ে যাচ্ছে। তো এটা লং টাইমের ক্ষেত্রে শেষে গিয়ে মানে 20 বছরের পর গিয়ে এই ম্যাজিক তোমরা দেখতে পাবে। আর কিন্তু ফার্স্ট 5 বছরে উল্টো জিনিস দেখতে পারবে, যে কমছে বাড়ছে এই জিনিসগুলো দেখতে পারবে। তো ঘাবড়ানোর এখানে বিষয় না। লং টাইম বুদ্ধিমান ইনভেস্টার হতে গেলে লং টাইমের এসআইপির গেম খেলতে হবে। দ্বিতীয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখানে বললাম যে এখানে সেরকমভাবে মার্কেট ডাউন হলে তোমার রিস্ক হতে পারে, এবং এখানে কোনো গ্যারেন্টি নেই, যেটা ফিক্সড ডিপোজিটে তোমাকে গ্যারেন্টি দেয় যে 7% বা 8% তোমাকে গ্যারেন্টি রিটার্ন দেবে। এখানে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। শর্ট টাইমে রিস্ক রয়েছে, লং টাইমের ক্ষেত্রে কিন্তু সেরকম রিস্ক নেই। 1-2 বছরের রিটার্ন কিন্তু নেগেটিভ হতে পারে, আমি আগেই বললাম। মিনিমাম 3 থেকে 5 বছর তোমাকে মাথায় রেখে চলতেই হবে, এবং যেটা বললাম 10 বছর 20 বছর হলে বেস্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে কোনো রকম গ্যারেন্টি তুমি পাবে না, এটাই হচ্ছে রিস্ক। এখানে রিস্ক বলতে গেলে এটাই, তুমি যখন এসআইপি করবে যদি মনে করো যে না আমি 10 বছরের জন্য করছি, তাহলে কোনো রিস্ক নেই, এখনই শুরু করো, কালকে শুরু করো, পরশু শুরু করো, মার্কেট দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করো না আমি পোর্টফোলিওতে দেখছি যে আমার 100 টাকা রেখেছিলাম বা 10,000 রেখেছিলাম, সেখানে 9,000 হয়ে গেছে, আমি তুলে নেবো, আরে ওটা হয়ে গেছে, ওটা তোমার লস হয়নি। যখন তুমি তুলবে 10 বছর পর, তখনের কথা ভাবতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, বড় কর্পাস তৈরি করতে হবে, তাহলেই। আদারওয়াইজ কিন্তু তোমার এখানে কোনো গ্যারেন্টিড রিটার্ন নেই। রিটার্ন পেতে গেলে তোমাকে সময় দিতে হবে কম্পাউন্ড হওয়ার জন্য তোমার মানিটাকে। দ্বিতীয় হচ্ছে, আমরা কি এসআইপিকে স্টপ করতে পারি যে কোনো সময়? দেখো, হ্যাঁ, যে কোনো সময়। ধরো আজকে তুমি 10,000 এসআইপি করছো, কালকে বাড়ির কোনো দুর্ঘটনা, মেডিকেল কিছু এমার্জেন্সি এসছে, বা এডুকেশনের কোনো প্ল্যানিং রয়েছে, বা হাউস প্ল্যানিং রয়েছে, সেক্ষেত্রে তুমি এসআইপিকে 3 মাস স্টপ করতে চাইছো, তুমি 3 মাস করবে না, কোনো অপশন, কোনো অসুবিধা নেই। তুমি যখন চাইবে তখন স্টপ করতে পারবে, পজ করতে পারবে। এসআইপি ক্যান্সেল করলে না, পজ করে দিলে যে না আমি 3 মাস এসআইপি দিতে চাইছি না। তো এটা কিন্তু ব্যাংকে ফিক্সড ডিপোজিট আমি বাদ দিলাম, আরডি রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু হয় না। তো এক্ষেত্রে তোমার এখানে তুমি অ্যামাউন্ট ধরলাম, তুমি 5,000 করছো, তোমার মনে হচ্ছে না আমি এখন 5,000 পাচ্ছিলাম, আমার স্যালারি কমে গেছে বা কাজ নেই, আমি 1,000 করবো। তো কোনো অসুবিধা নেই, সমস্ত ধরনের অপশান তোমার কাছে আছে। তুমি তোমার মতো করে তোমার ইচ্ছে অনুযায়ী অ্যামাউন্ট বাড়াতে পারো, স্টপ করতে পারো, পজ করতে পারো। তো এই ফেসিলিটি কিন্তু রয়েছে তোমার এসআইপিতে। তারপরে কোনো রকম স্টপ করছো বলে তোমাকে এক্সট্রা যে তোমার থেকে চার্জ নেবে, এরকম কিন্তু নেই। কোনো রকম চার্জ তোমার কাছে অ্যাপ্লিকেবল হবে না, কোনো পেনাল্টি তোমার লাগবে না, কোনো রকমভাবে চার্জ নেবে না। এবং যে কোনো সময় তুমি মনে করছো আজকে বন্ধ করছো, আবার কালকে মনে হচ্ছে শুরু করবো, যে কোনো সময় আবার পুনরায় শুরু করতে পারো, কারোর কাছে যেতে হবে না, নিজেই শুরু করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ডিম্যাট অ্যাকাউন্ট কোনটা ভালো তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করেছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারো। এবং ডিম্যাট অ্যাকাউন্ট, বেস্ট ডিম্যাট অ্যাকাউন্ট, যেটাই তোমার কোনো রকম চার্জেস দিতে হবে না, সেরকম ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখছি। ওখান থেকে সরাসরি কিন্তু তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিও। ডিম্যাট অ্যাকাউন্ট খুলেই কিন্তু তুমি এসআইপিতে
ইনভেস্ট করতে পারবে ফোন দিয়ে। আমি যদিও এই ভিডিওতে সমস্তটা আলোচনা করেছি, এই ভিডিওটা দেখে নিও যে এসআইপি করার জন্য কোন অ্যাপে কত টাকা কাটে, কি অ্যামাউন্ট কেটে নিতে পারে, ট্রেডিংয়ের ক্ষেত্রে কি অ্যামাউন্ট কেটে নিতে পারে, সমস্তটা এখানে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো আশা করছি ভিডিওটা থেকে অনেক বেশি নলেজ পেয়েছো, কাজে ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করো। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা তোমরা যদি জানতে চাও কোন ইন্ডেক্স ফান্ডগুলোতে আমরা অ্যাকচুয়ালি এসআইপি করব সেটা বলে দিন, বা বেস্ট এসআইপি করার স্টকগুলো বলে দিন, তাহলে কমেন্ট সেকশানে লেখো বেস্ট এসআইপি বলে লেখো বা এসআইপি বলে লেখো। আমি নেক্সট ভিডিওতে সেটা বিস্তারিত আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।